হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটি ইম্পর্টেন্ট টপিক, পরমাণুর ইলেকট্রনীয় বিন্যাস এবং যোজ্যতা। দেখো, এই যে আমি তোমাদেরকে বললাম যে ইলেকট্রনীয় বিন্যাস এবং যোজ্যতা এটা খুবই ইম্পর্টেন্ট টপিক। কেন বললাম? দেখো, যোজ্যতা জানার ফলে আমাদের কি কি লাভ হবে, আমরা কি কি আরো কিছু জানতে পারবো, বুঝতে পারবো। দেখো, কিভাবে একটি পরমাণু অন্যটির সাথে যুক্ত হয়ে মৌল বা যৌগ গঠন করে সেটা জানতে যোজ্যতা আমাদেরকে সাহায্য করে। হ্যাঁ, এই যে এত মৌল যৌগ পৃথিবীতে আছে, সেইগুলি একটা পরমাণু অন্যটার সাথে কিভাবে যুক্ত হবে, হ্যাঁ, কি রকম যৌগ গঠন করবে সেটা জানতে যোজ্যতা আমাদেরকে সাহায্য করে। যোজ্যতা জানার ফলে আমরা রাসায়নিক বিক্রিয়ার বিষয় অনুমান করতে পারি। ঠিক আছে, নেক্সট, আণবিক সংকেতের বিষয় অনুমান করতে পারি। ধরো আমি লিখলাম কার্বন ডাই অক্সাইড CO2, কেন লিখলাম CO2, C2O কেন লিখলাম না? তো দেখো, এটাতেও আমাদের যোজ্যতা সাহায্য করে। নেক্সট, যোজ্যতা আমাদেরকে কি, আমরা মৌল বা যৌগের আচরণ জানতে পারি। যোজ্যতা আমাদেরকে মৌল বা যৌগের আচরণ জানতেও সাহায্য করে। তো এটা খুব ইম্পর্টেন্ট, যোজ্যতার বিষয়ে তোমাদের ক্লিয়ার একটা ধারণা থাকা খুব দরকার, যার জন্য আমি তোমাদেরকে এই ভিডিওটা নিয়ে এসেছি। ভিডিওটা আমি সুন্দর করে সম্পূর্ণ জিনিস বুঝিয়ে দিব, তোমরা মন দিয়ে শুনবে। ঠিক আছে, পরমাণুর ইলেকট্রনীয় বিন্যাস এবং যোজ্যতা আলোচনা করার আগে আমাদেরকে জানতে হবে পরমাণু কি, এর ক্যারেক্টারিস্টিক্স কি বা এটার বৈশিষ্ট্য কি। তো দেখো, পরমাণু কি? যে পরমাণু হলো এক প্রকার ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণা, যেটা সাধারণ চোখে দেখা যায় না। এটি সকল পদার্থের মৌলিক একক। পরমাণুটাকে আমরা খালি চোখে দেখতে পাই না, এটা খুব ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণা, আর যে কোনো পদার্থই তোমার পরমাণু দিয়ে গঠিত। ঠিক আছে, এখন দেখো, পরমাণু একটা, যদি আমরা এরকম বলি, দেখো এটা মাঝখানে একটা কি থাকে, পরমাণু কেন্দ্র থাকে। এটা পরমাণু কেন্দ্র। এই পরমাণু কেন্দ্রতে কি থাকে? প্রোটন এবং নিউট্রনগুলি থাকে। কি কি থাকে? প্রোটন এবং নিউট্রন। কোথায় থাকে এরা? এরা পরমাণু কেন্দ্রতে থাকে। এখন এই পরমাণুতে থাকা প্রোটনের সংখ্যাকেই বলা হয় পারমাণবিক সংখ্যা। আরেকটা কথা, যে একটি পরমাণুতে যতটি প্রোটন থাকে ঠিক তত সংখ্যক ইলেকট্রন থাকে। ঠিক আছে, তাহলে পরমাণুতে আমরা 3 ধরনের কণা পেলাম, যাকে অবপারমাণবিক কণা বলা হয়। সেই 3 ধরনের কণা হলো ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। প্রোটন এবং নিউট্রন পরমাণুর কেন্দ্রতে থাকে এবং ইলেকট্রনগুলো এই পরমাণু কেন্দ্রর চারিদিকে বিভিন্ন কক্ষপথে ঘুরতে থাকে। আরো আমি বললাম যে পরমাণু একটিতে যতটা প্রোটন থাকে সেই প্রোটনের সংখ্যাকেই বলা হয় পারমাণবিক সংখ্যা। আরো বললাম যে যতটা প্রোটন একটা পরমাণুতে থাকে সমান সংখ্যক ইলেকট্রন এর চারিদিকের কক্ষপথে ঘুরতে থাকে। এখন এই যে ইলেকট্রনগুলি নিউক্লিয়াস বা পরমাণু কেন্দ্রর চারিদিকে ঘুরে, এই ঘোরার ক্ষেত্রে কোন কক্ষে কতটা ইলেকট্রন থাকবে সেটার একটা হিসাব আছে, আর সেইখানেই আমাদের আসছে ইলেকট্রনীয় বিন্যাস। এই যে ইলেকট্রনীয় বিন্যাস, ইলেকট্রনীয় বিন্যাসটা কি? একটা পরমাণুতে থাকা ইলেকট্রনগুলি বিভিন্ন কক্ষপথে কোন কক্ষে কত সংখ্যক ইলেকট্রন থাকবে সেই হিসাবটাই হলো কি ইলেকট্রনীয় বিন্যাস। চলো দেখে নেই
প্রথম 20টা মৌলের চিহ্ন, পারমাণবিক সংখ্যা, ইলেকট্রনীয় বিন্যাস এবং যোজ্যতা। দেখো, প্রথমেই আমরা বলবো হাইড্রোজেন। কেন? যে হাইড্রোজেনে প্রোটনের সংখ্যা 1। তাহলে প্রোটনের সংখ্যাটাই পারমাণবিক সংখ্যা আমি বলেছি, তাহলে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত হবে? 1। চিহ্ন, হাইড্রোজেনের চিহ্ন হলো H। এখন ইলেকট্রনীয় বিন্যাস, আমি এটাও বলেছি তোমাদেরকে, যত সংখ্যক প্রোটন থাকে তত সংখ্যক ইলেকট্রন থাকে। তাহলে এখানে একটা প্রোটন আছে, ইলেকট্রনও একটা থাকবে। আর দেখো, ইলেকট্রনীয় বিন্যাসে এই কক্ষপথগুলিকে আমরা কে, এল, এম, এন বলে নামকরণ করে থাকি। তো প্রথম কক্ষটা হলো কে, তো একটাই ইলেকট্রন আছে, তো এটা অবভিয়াসলি এটা 1 নম্বর কক্ষ, মানে কে কক্ষতেই থাকবে। যোজ্যতার কথাটাতে আমরা পরে আসছি, আমরা প্রথমে ইলেকট্রনীয় বিন্যাস অবধি দেখে নিই। হাইড্রোজেনের পরের যেটা মৌল, এটা হিলিয়াম। হিলিয়ামের, কেন হাইড্রোজেনের পরেই হিলিয়াম বললাম? যে হিলিয়ামের থাকা প্রোটনের সংখ্যা হলো 2, তবে হিলিয়ামের পারমাণবিক সংখ্যাও হবে 2। হিলিয়ামের চিহ্ন হলো He। তাহলে হিলিয়ামের 2টো প্রোটন আছে, সেই জন্য এর পারমাণবিক সংখ্যা 2, আর 2 প্রোটন থাকার সাথে সাথে এটার 2টো ইলেকট্রনও থাকবে। সেই 2টো ইলেকট্রন কোথায় থাকবে? এই কে সেলে থাকবে। এখন আমি তোমাদেরকে বলি যে এই ইলেকট্রনীয় বিন্যাস, মানে কে সেল, এল সেল, এম সেল, এখানে ইলেকট্রনগুলি কি হিসাবে সজ্জিত থাকে। দেখো, 2n², যেখানে n মানে হলো এই কক্ষের সংখ্যা। প্রথম কক্ষ হলে n মানে হবে 1। তাহলে প্রথম কক্ষে কয়টা ইলেকট্রন থাকতে পারবে? দেখো, 2n², তাহলে প্রথম কক্ষ হলে n মানে 1, 2 × 1² 1² মানে 1 × 2, 2। তার মানে প্রথম কক্ষে ইলেকট্রন থাকতে পারবে 2টো। নেক্সট, এটা n মানে যদি 2 হয়, দ্বিতীয় কক্ষ, তাহলে এটা কি হবে? হিসাবটা দেখো, 2 × 2 = 4, 4 × 2 = 8, মানে দ্বিতীয় কক্ষে ইলেকট্রন থাকতে পারবে 8টা ইলেকট্রন থাকতে পারবে দ্বিতীয় কক্ষে। এটা n মানে যদি 3 হয়, অর্থাৎ তৃতীয় কক্ষ হয়, তাহলে 3 × 3 = 9, 9 × 2 = 18। এইভাবে 2n² এই হিসাবে এই কে, এল, এম, এন কক্ষতে ইলেকট্রন কতটা থাকতে পারবে সেটার হিসাবটা আমরা পাই। এখন দেখো, আরো একটা কথা এই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে, যে কোনো পরমাণুর যদি বাহিরতম কক্ষ, এটা নিউক্লিয়াস, এর চারিদিকে কক্ষপথ আছে, তাই না? এইরকম পরমাণু নিউক্লিয়াসের চারিদিকে বিভিন্ন কক্ষপথ আছে। এটা যদি সবচেয়ে বাইরের কক্ষ হয়, সেখানে কিন্তু 8টার বেশি ইলেকট্রন থাকতে পারবে না। এটা যদি বাহিরতম কক্ষ হয়, এখানে 8টার বেশি থাকতে পারবে না। ঠিক আছে, এই কথাটা মনে রাখবে। যেমন 18, এই যে 18, থার্ড সেলে 18 ইলেকট্রন থাকতে পারে, সেটা যদি এই থার্ড সেলটা যদি একেবারে বাইরের কক্ষ হয়, সেখানে কিন্তু 8টাই থাকবে, নেক্সট পরবর্তী সেলে চলে যাবে। এই কথাটা খেয়াল রাখবে। এখন দেখো, হিলিয়াম আমাদের হয়ে গেল, নেক্সট হলো লিথিয়াম। লিথিয়াম এটার পারমাণবিক সংখ্যা বা প্রোটনের সংখ্যা দুটোই কি? 3। এখানে প্রোটন 3টা থাকে, এর পারমাণবিক সংখ্যা 3।
তাহলে দেখো এখানে আমি বলেছি প্রথম কক্ষে দুটো ইলেকট্রন থাকতে পারে, তাহলে এখানে ইলেকট্রন, প্রোটন যদি তিনটা আছে ইলেকট্রনও তিনটা থাকবে, তাহলে এই প্রথম কক্ষে দুটো, নেক্সট কক্ষে একটা চলে যাবে। তার মানে কে কক্ষে দুটো ইলেকট্রন থাকবে, এল কক্ষে একটা ইলেকট্রন থাকবে। এটা তাহলে এটা হয়ে গেল লিথিয়ামের ইলেকট্রনীয় বিন্যাস। নেক্সট বেরিলিয়াম। বেরিলিয়াম, বেরিলিয়ামের তোমার প্রথম বেরিলিয়ামের তোমার পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে কত? 4, হয় না? বেরিলিয়ামের বিই এর প্রোটনের সংখ্যা 4, তো এর পারমাণবিক যেটা সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক আমরা বলতে পারি সেটা হলো 4। এখন 4 হলে প্রথম কক্ষে দুটো, কে কক্ষে দুটো আর এল কক্ষে দুটো ইলেকট্রন থাকবে। বোরন, বোরনের তোমার এর পারমাণবিক সংখ্যা 5, প্রোটনের সংখ্যা 5, তাহলে ইলেকট্রনের সংখ্যাও 5। প্রথম কক্ষে দুটো আর দ্বিতীয় কক্ষে তিনটা ইলেকট্রন থাকবে। কার্বন, এরপরে আসবে কার্বন। কার্বন চিহ্ন হলো সি, আর তাহলে এর তোমার কার্বনের পারমাণবিক সংখ্যা হলো 6, এতে প্রোটনের সংখ্যা 6, ইলেকট্রনের সংখ্যা 6, তাহলে 2 4। প্রথম কক্ষে দুটো, দ্বিতীয় কক্ষে চারটা। তারপরে কার্বনের পরে আসবে আমাদের নাইট্রোজেন। নাইট্রোজেনের ক্ষেত্রে দেখো কটা প্রোটন থাকবে? 7টা, তাই না? 7টা, তাহলে 7টা প্রোটন, অর্থাৎ এর পারমাণবিক সংখ্যা 7, আর নাইট্রোজেনকে আমরা N দিয়ে চিহ্নিত করি। তাহলে 7টা আছে প্রথম কক্ষে দুটো আর দ্বিতীয় কক্ষে 5টা। এখন চলো এই কটা মৌলের যোজ্যতা কিভাবে আমরা নিরূপণ করব সেটা দেখে নিব। দেখো, যোজ্যতা বললে রাসায়নিক বিক্রিয়ার সময় কোনো একটি পরমাণু যতটা ইলেকট্রন দান করে বা যতটা ইলেকট্রন গ্রহণ করে বা যতটা ইলেকট্রন সহযোজী বন্ধনের দ্বারা বাঁধ খায় সেটাকে বলা হয় যোজ্যতা। দেখো, হাইড্রোজেনের পরমাণুটি যখন সুস্থির অবস্থা পেতে চাইবে, হাইড্রোজেন পরমাণুর দেখো এটা একটা ইলেকট্রন আছে, এটার একটাই কক্ষ। প্রথম কক্ষতে ইলেকট্রন কয়টা থাকতে পারবে বলেছিলাম? দুটো ইলেকট্রন, তাই না? 2n² ফর্মে গেলে প্রথম কক্ষে দুটো ইলেকট্রন থাকতে পারে, কিন্তু ওর আছে একটা। ও কি করবে? আরো একটা ইলেকট্রন ও চাইবে, কোনো পরমাণু থেকে ও আরো একটা ইলেকট্রন গ্রহণ করতে চাইবে বা সহযোগী বন্ধন করতে চাইবে। যেমন আরো একটা হাইড্রোজেন যদি এখানে আসে তাহলে তার সঙ্গে সহযোগী বন্ধন করবে, মানে এই যে দুটো ইলেকট্রন, এটা এরও হবে এরও হবে, তো দুটো পরমাণুই তখন স্যাটিসফাইড হয়ে যাবে। সেই জন্য দেখো কি বলছি, যে যোজ্যতা কাকে বলে? যে রাসায়নিক বিক্রিয়ার সময় একটি পরমাণু যতটা ইলেকট্রন গ্রহণ করবে
বা যতটা ইলেকট্রন দান করবে বা সহযোগী বন্ধন করবে যতটা ইলেকট্রনের মধ্যে, সেটাই হলো যোজ্যতা। তাহলে হয় হাইড্রোজেন কি করবে, অন্যের থেকে একটা ইলেকট্রন নিবে, বা একটা একটা ইলেকট্রন দুটোর মধ্যে কি করবে, সহযোগী বন্ধন করবে। তাহলে হাইড্রোজেনের যোজ্যতা কত হবে, 1। ঠিক আছে। নেক্সট হিলিয়াম। হিলিয়ামের দেখো দুটো ইলেকট্রন আছে, এর কয়টা কক্ষ, এর কক্ষ কয়টা, এর একটাই কক্ষ। এটা হিলিয়ামের নিউক্লিয়াস, এটা একটাই কক্ষ, এর এই কক্ষে দুটো ইলেকট্রন আছে। তো প্রথম কক্ষে ইলেকট্রন থাকতে পারে দুটো, এর দুটোই আছে। তাহলে এ না অন্যকে দিবে না অন্যের থেকে নেবে, তো এর কি হবে, যোজ্যতা 0। ঠিক আছে, তো এর যোজ্যতা হয়ে গেল 0। নেক্সট তোমার আসছে লিথিয়াম। লিথিয়ামের ক্ষেত্রে দেখো 2-1 এর পরমাণু কেন্দ্র, প্রথম কক্ষে দুটো ইলেকট্রন আছে, দ্বিতীয় কক্ষে একটা ইলেকট্রন আছে। তাহলে দেখো দ্বিতীয় কক্ষে কয়টা ইলেকট্রন থাকতে পারে, 2n² ফর্মে গেলে n যখন 2 হয়, 2 to the 4 into 2 8, দ্বিতীয় কক্ষে ইলেকট্রন থাকতে পারে 8টা। এখন লিথিয়ামের পক্ষে অন্যের থেকে 7টা ইলেকট্রন নিজের কাছে নিয়ে আসা, সেটা কিন্তু সম্ভব নয়। এর জন্য অনেক শক্তির দরকার, যেটা এই ছোট্ট লিথিয়াম পরমাণুটির নেই। সেই জন্য এ কি করবে, একটা ইলেকট্রন অন্যকে দিয়ে এ সুস্থির অবস্থাপ্রাপ্ত হবে। যেহেতু সে একটা ইলেকট্রন দান করলো, তাহলে তার যোজ্যতা হবে 1। নেক্সট বেরিলিয়াম। বেরিলিয়ামের ক্ষেত্রে দেখো 4, তো প্রথম কক্ষে দুটো ইলেকট্রন আর দ্বিতীয় কক্ষে দুটো ইলেকট্রন। এই ক্ষেত্রেও এ দ্বিতীয় কক্ষে 8টা ইলেকট্রনের জন্য অন্যের থেকে 6টা ইলেকট্রন নিয়ে আসাটা এর জন্য সম্ভব নয়। তো এ কি করবে, দুটো ইলেকট্রন অন্যকে দান করবে। যেহেতু দুটো ইলেকট্রন দান করলো, তার জন্য এর যোজ্যতা হলো 2। নেক্সট দেখো বোরন। বোরনের একই রকম, এটা কি আছে, প্রথম কক্ষে দুটো ইলেকট্রন আছে, দ্বিতীয় কক্ষে 3টা ইলেকট্রন আছে। তাহলে দ্বিতীয় কক্ষে 8টা ইলেকট্রন করার জন্য এর কি লাগবে, 5টা ইলেকট্রন লাগবে, যেটা সে অন্যের থেকে আনতে পারবে না। তার সেটা জায়গায় সে কি করবে, নিজের 3টা ইলেকট্রন অন্যকে দান করবে। সেই জন্য এর যোজ্যতা হয়ে গেল 3। এবার কার্বনের ক্ষেত্রে দেখো, কার্বনের ইলেকট্রনীয় বিন্যাস 2-4, প্রথম কক্ষে দুটো আর দ্বিতীয় কক্ষে 4টা ইলেকট্রন আছে। এ কি করবে, 4টা ইলেকট্রন অন্যকে দিবে না, বা 4টা অন্যের থেকে নিবে না, অন্য পরমাণুর সঙ্গে সহযোগী বন্ধন করবে। অন্য পরমাণুর এই ইলেকট্রন গুলোর সঙ্গে এ সহযোগী বন্ধন করে এর বাইরের কক্ষে 8টা ইলেকট্রনের স্যাটিসফ্যাকশনটা নেবে। সেই জন্য কার্বনের যোজ্যতা হয়ে যাবে 4। 4টা সহযোগী বন্ধন করেছে, তো এর যোজ্যতা হয়ে যাবে 4। নেক্সট নাইট্রোজেন। নাইট্রোজেনের দেখো প্রথম কক্ষে দুটো আর দ্বিতীয় কক্ষে 5টা ইলেকট্রন আছে। এখন এ কি করবে, যেহেতু 5টা ওর আছে, অন্যের থেকে 3টা নিবে।
3টা ইলেকট্রন অন্যের থেকে নিয়ে এই দ্বিতীয় কক্ষটাতে 8টা ইলেকট্রনের স্যাটিসফ্যাকশন লাভ করবে। তো যেহেতু অন্যের থেকে 3টা নিল, তাহলে এর যোজ্যতা হয়ে যাবে 3। এই যে আমি তোমাদেরকে এতগুলি কথা বললাম যোজ্যতা বের করার জন্য, এটা কিন্তু তোমরা সবসময় পড়ার দরকার নেই। জাস্ট আমি এই কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য তোমাদেরকে এতগুলো কথা বললাম। যোজ্যতা নির্ণয়ের সময় তোমরা কি করবে, এই বাইরের কক্ষটা দেখবে। এখানে দেখো বাইরের কক্ষ এটা আর এটা। বাইরের কক্ষ এই প্রথম দুটোর জন্য বাইরের কক্ষ এই এক নম্বর কক্ষটাই, একটাই কক্ষ এদের, সেটাই বাইরের কক্ষ। আর 1 নম্বর কক্ষতে ইলেকট্রন থাকতে পারে 2টো, সেই জন্য এখানে 2টা হিসাবে আসবে আমাদের। দেখো 1 আছে, আরো একটা লাগবে, তো এর যোজ্যতা হয়ে গেল 1। এর প্রথম কক্ষে দেখো 2টো ইলেকট্রন থাকতে পারে, এর 2টোই আছে, তো এর স্যাটিসফাইড, তো এর যোজ্যতা হলো 0। নেক্সট গুলির থেকে দেখো 2টো করে কক্ষ আমরা এখানে পাচ্ছি, তো দ্বিতীয় কক্ষে ইলেকট্রন থাকতে পারে 8টা, সেই জায়গায় দেখো এখানে একটা আছে। একটা থাকলে একটা দান করবে, সুস্থির অবস্থা পাবে। 2টো থাকলে 2টো দান করবে, 3টা থাকলে 3টা দান করবে, 4টা থাকলে 4 কিন্তু দান করবে না, সহযোগী বন্ধন করবে। ঠিক আছে, তাহলে এইগুলি ক্ষেত্রে এই বাইরের কক্ষের ইলেকট্রন এই যেটা যেটা আছে সেটাই হয়ে গেল যোজ্যতা। 4-এর ক্ষেত্রেও সেই 4ই যোজ্যতা হয়ে গেল। কিন্তু যখনই 4-এর থেকে বেশি আসবে, দেখো 5, 6, 7, 8, সেই ক্ষেত্রে যোজ্যতা কি হবে, এই 8-এর থেকে এটা বিয়োগ করে দিবে। 8-এর থেকে 5 গেল 3, তারপরেরটা যদি আসে 2.6, তখন 8-এর থেকে 6 বিয়োগ করবে 2, এরকম হয়ে যাবে। ঠিক আছে, তো সেইভাবে সহজ উপায়ে আমরা যোজ্যতাটা গুলো নির্ণয় করে নিব। কিভাবে, যে বাইরের কক্ষে কতটা ইলেকট্রন আছে সেটার উপরে বেস করে আমাদের যোজ্যতাটা হয়ে যাবে। নেক্সট আমি পরবর্তীগুলো লিখছি। দেখো অক্সিজেন, অক্সিজেনের চিহ্ন হলো ও। পারমাণবিক সংখ্যা 8, মানে প্রোটনের সংখ্যা 8, তাহলে ইলেকট্রনের সংখ্যাও 8। প্রথম কক্ষে 2 আর দ্বিতীয় কক্ষে 6। তাহলে যোজ্যতা কত হবে আমি বলছি, যখনই এখানে দ্বিতীয় কক্ষতে তোমার কি হচ্ছে 4-এর থেকে বেশি হচ্ছে, তখনই এখানে আমরা 8-এর থেকে এটা মাইনাস করে দিব। 8-এর থেকে 6 গেলে 2, তো এখানে যোজ্যতা হবে 2। ফ্লোরিন চিহ্ন F, পারমাণবিক সংখ্যা 9, অর্থাৎ প্রোটনের সংখ্যা 9, তাহলে ইলেকট্রনের সংখ্যা 9, সেক্ষেত্রে হবে 2, 7। 7 যখন 8 হইতে আরো একটা ইলেকট্রন লাগে, তাহলে এর যোজ্যতা হবে 1। নিয়ন Ne, এর পারমাণবিক সংখ্যা হলো 10, অর্থাৎ প্রোটনের সংখ্যা 10 আর ইলেকট্রনের সংখ্যাও কি হবে 10 হবে। তাহলে প্রথম কক্ষে 2টো আর দ্বিতীয় কক্ষে 8টা। দ্বিতীয় কক্ষে কয়টা ইলেকট্রন থাকতে পারে, 8টা। আগে বলছি 2m² করে। দ্বিতীয় কক্ষে 8টা ইলেকট্রন থাকতে পারে, আর এটার 8টাই আছে, অর্থাৎ এটা স্যাটিসফাইড। দ্বিতীয় কক্ষে যতটা থাকতে লাগে ততটাই আছে, তো এ কি করবে না অন্যকে দিবে, না অন্যের থেকে নিবে, তাহলে এর যোজ্যতা হয়ে যাবে 0। ঠিক আছে, এরপরে আসলো তোমার সোডিয়াম। সোডিয়াম Na, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11, অর্থাৎ এখানে প্রোটনের সংখ্যা 11, সাথে সাথে আমাদের ইলেকট্রনের সংখ্যাও 11 হবে। তাহলে 2, 8, দ্বিতীয় কক্ষে 8টাই ইলেকট্রন থাকতে পারে, তাহলে নেক্সটটা কোথায় চলে যাবে, তৃতীয় কক্ষে, অর্থাৎ M কক্ষে চলে যাবে। 11, 2 + 8 + 1, তো 2, প্রথম কক্ষে 2টো, দ্বিতীয় কক্ষে 8টা, তৃতীয় কক্ষে 1টা। দেখো
তৃতীয় কক্ষে ইলেকট্রন, তৃতীয় কক্ষটা এখানে বাহিরতম কক্ষ, এখানে ইলেকট্রন কয়টা থাকতে পারবে? 8টা থাকতে পারবে, কিন্তু আছে ওর একটা, অন্যের থেকে 7টা নিতে পারবে না, ও একটা দিয়ে দিবে, তো এর যোজ্যতা হয়ে যাবে 1। নেক্সট ম্যাগনেসিয়াম Mg, পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক 12, তার মানে এর প্রোটনের সংখ্যা 12, সঙ্গে সঙ্গে এর ইলেকট্রনের সংখ্যা 12। তাহলে প্রথম কক্ষে 2টো, দ্বিতীয় কক্ষে 8টা, তৃতীয় কক্ষে 2টো ইলেকট্রন আছে। তো কি করবে? 2টো ইলেকট্রন অন্যকে দান করে সুস্থির অবস্থা পাবে, তো সেই জন্য এর যোজ্যতা কত? 2। অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের চিহ্ন হলো Al, পারমাণবিক সংখ্যা, অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 13। তাহলে প্রথম কক্ষে 2টো, দ্বিতীয় কক্ষে 8টা, আর তৃতীয় কক্ষে কটা থাকবে? 3টা। হ্যাঁ, 2 8 3। তো এ কি করবে? 3টা ইলেকট্রন অন্যকে দিতে পারবে, তো এর যোজ্যতা হলো 3। সিলিকন 14, পারমাণবিক সংখ্যা 14, অর্থাৎ প্রোটনের সংখ্যা 14 আর ইলেকট্রনের সংখ্যা এখানে 14ই হবে। তাহলে তো 2 8 4, এই ক্ষেত্রে যোজ্যতা কত হবে? 4। ফসফরাস P, এর পারমাণবিক সংখ্যা 15, তাহলে এতে প্রোটনের সংখ্যা 15, প্রোটনের সংখ্যা 15, তাহলে ইলেকট্রনের সংখ্যাও সমান, তো 15। নেক্সট, তাহলে এর ইলেকট্রনীয় বিন্যাস হবে 2 8 5। যখনই 4 এর থেকে বেশি হয়ে গেল তখনই আমরা কি করব? 8 এর থেকে এই বাইরের কক্ষের ইলেকট্রনটা মাইনাস করে যা হবে সেটাই যোজ্যতা। দেখো 8 এর থেকে 5 গেলে কত? 3। সালফার S, পারমাণবিক সংখ্যা 16, তাহলে এর ইলেকট্রনীয় বিন্যাস, ইলেকট্রনের সংখ্যাও 16, তাহলে 2 8 6, 2 8 10 6 16 16। তো 6 হলে 8 এর থেকে 6 বিয়োগ করে দাও, যোজ্যতাটা পেয়ে যাবে, তাহলে যোজ্যতা কত হবে? 2। ক্লোরিন Cl, পারমাণবিক সংখ্যা 17, প্রোটনের সংখ্যা 17, ইলেকট্রনের সংখ্যা এখানে তাহলে কত? 17, তাহলে 2 8 7 7, 8 এর থেকে 7 মাইনাস করলে যেটা হয় সেটাই হবে এর যোজ্যতা। আর্গন Ar, 18, পারমাণবিক সংখ্যা 18, অর্থাৎ এতে প্রোটন 18টা আছে আর সাথে সাথে ইলেকট্রনও 18 আছে, তাহলে 2 8 8। এই ক্ষেত্রেও দেখো একদম বাইরের কক্ষে ইলেকট্রন কয়টা থাকতে পারে? 8টা থাকতে পারে, এর 8টাই আছে, তাহলে এ স্যাটিসফাইড, তো এর যোজ্যতা কত? 0। এরপরে পটাশিয়াম, পটাশিয়াম K, পারমাণবিক সংখ্যা 19, অর্থাৎ প্রোটন সংখ্যা 19 আর ইলেকট্রনের সংখ্যাও 19, তাহলে 2 8 8 1। কেন আমি এটা 8 1 লিখলাম, কেন আমি 2 8 9 লিখলাম না? তোমাদেরকে আগেই বলেছি যে যেটা নাকি পরমাণুটার একেবারে বাইরের কক্ষ সেখানে 8টার বেশি ইলেকট্রন থাকতে পারবে না। এখন যদি আমি 2 8 9 লিখি তাহলে দেখো এই বাইরের কক্ষটাতে 8টার বেশি ইলেকট্রন হয়ে যাচ্ছে, তো সেটা হতে পারবে না, তো সেখানে কি হবে? 2 8 8 1, পরবর্তী কক্ষে একটা ইলেকট্রন চলে যাবে। তো তোমার পটাশিয়ামের যেটা ইলেকট্রনীয় বিন্যাস 2 8 8 1, একদম বাইরের কক্ষে ইলেকট্রন কটা আছে? একটা আছে, তাহলে এর যোজ্যতা কত হবে? 1। ক্যালসিয়াম Ca, এর পারমাণবিক সংখ্যা হলো 20, অর্থাৎ এখানে
প্রোটনের সংখ্যা 20 আছে। প্রোটনের সমান সমান ইলেকট্রন থাকবে, তাহলে ইলেকট্রনও এখানে 20 আছে। তাহলে সেখানে কি হবে 2 8 8 2। এইভাবে KLMN কক্ষে ইলেকট্রনগুলি বিভক্ত হয়ে থাকবে। তাহলে বাইরের কক্ষে ইলেকট্রন দুটো আছে, তাহলে এর যোজ্যতা কত হবে 2। তাহলে যোজ্যতা নির্ণয়ের জন্য আমরা কি দেখব, যে ইলেকট্রনীয় বিন্যাসের থেকে এর বাইরের কক্ষের ইলেকট্রনের সংখ্যা দেখব। 1 2 3 4 বাইরের কক্ষে যত যেগুলো থাকবে সেগুলির যোজ্যতা ক্রমে 1 2 3 4 হবে। তারপরে 5 6 7 8, এখানে 5 6 7-এ দেখো 3 2 1 ক্রমান্বয়ে হবে। 5 হলে 3, 6 হলে 2, 7 হলে 1, আর 8 যখন হবে তখন এটা হয়ে যাবে শূন্য জুজি। ঠিক আছে, বুঝতে পেরেছ? এরপরে এর রিলেটেড কতগুলি কোশ্চেন যেগুলি তোমাদের এক্সামে প্রায়ই আসে এমসিকিউ হিসাবে বা অবজেক্টিভ টাইপ হিসাবে, সেগুলো আলোচনা করব। দেখো এখন আমরা এই কোশ্চেনগুলির অ্যান্সার করব। তো দেখো, সেটা করার আগে আমাদের যেটা জানতে হবে এটা হলো কি, যে প্রথম 20টা মৌলের নাম আমরা সিরিয়ালি আমাদের লার্ন থাকতে হবে। দেখো, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম এবং ক্যালসিয়াম। যখন তোমরা এই 20টা মৌলের নাম সিরিয়ালি লার্ন করে নিবে, তখন তোমাদের কি হবে, প্রত্যেকটার পারমাণবিক সংখ্যাটা তোমাদের জানা হয়ে গেল। আর পারমাণবিক সংখ্যা জানা মানেই তোমরা প্রোটনের সংখ্যাটা জানা, প্রোটনের সংখ্যা জানা মানেই ইলেকট্রনের সংখ্যা জানা, আর ইলেকট্রনের সংখ্যা জানলেই আমরা, যেটা আমাদের রুল আছে সেই রুল মতে আমরা বসালেই ইলেকট্রনীয় বিন্যাস পেয়ে যাব। আর ইলেকট্রনীয় বিন্যাস পাওয়ার সাথে সাথে আমরা যোজ্যতা জানতে পারবো। তো দেখো, সেই কতটুকু আমি তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিয়েছি, তোমরা শুধু সিরিয়ালি 20টা মৌলের নাম আগে লার্ন করে নাও। তারপরে দেখো, আমি 1 নম্বর কোশ্চেনটা দেখো। একটি মৌলের পারমাণবিক সংখ্যা 11, মৌলটির নাম কি, এটির যোজ্যতা কত? দেখো 11 বলেছে, 11 নম্বরে আছে সোডিয়াম। সোডিয়াম, তাহলে এর মৌলটির নাম কি হবে, সোডিয়াম। তারপরে কি বলেছে, এর যোজ্যতা কত? সোডিয়াম 11, এটার 11 হওয়ার সাথে সাথে এর ইলেকট্রনীয় বিন্যাস কি হবে, 2 8 1, তাই না? তাহলে বাইরের কক্ষে ইলেকট্রন একটা আছে, তার যোজ্যতা কত হবে, 1। তো সোডিয়াম, এটির যোজ্যতা কত বলেছে, তো এটির যোজ্যতা 1। নেক্সট 2 নম্বর কোশ্চেনটা, একটি মৌলে থাকা প্রোটনের সংখ্যা 13, এটির বাহিরতম কক্ষে কতটি ইলেকট্রন থাকবে, এর যোজ্যতা কত? দেখো 13 বলেছে, 13, তাহলে 2 8 3, 2 8 10, 10 3 13। তো এর বাইরের কক্ষে কতটি ইলেকট্রন থাকবে? দেখো বাইরের কক্ষে ইলেকট্রন আছে 3টা, তাহলে 3টি ইলেকট্রন বাইরের কক্ষে থাকবে, বা 3টি ইলেকট্রন থাকবে লিখলেও হবে, কক্ষে থাকবে। তারপরে কি বলেছে, এর যোজ্যতা কত? যদি বাইরের কক্ষে 3টা ইলেকট্রন থাকে, যোজ্যতা কত হবে, 3 হবে না, যোজ্যতা 3। একটি মৌলের পারমাণবিক সংখ্যা 6, এটি কি ধরনের যৌগ গঠন করবে? দেখো 3 নম্বর কোশ্চেনটা, একটি মৌলের পারমাণবিক সংখ্যা
6 বলেছে। তো দেখো 6 হলে ইলেকট্রনীয় বিন্যাস হবে 2 4, আর বাইরের পক্ষে যখন 4টা ইলেকট্রন, তখন এ সহযোজী যৌগ গঠন করবে। সহযোজী যৌগ, এটি কি ধরনের যৌগ গঠন করবে? তো সহযোজী যৌগ গঠন করবে। নিচের কোনটি ম্যাগনেসিয়ামের ইলেকট্রনীয় বিন্যাস? এখানেও দেখো আমাদের 20টা মৌল যদি সিরিয়ালি লার্ন করা থাকে, তাহলে আমরা ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা কত চট করে বের করতে পারবো, আর ইলেকট্রনীয় বিন্যাস আমরা পাবো। দেখো, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম। তো ম্যাগনেসিয়াম আছে 12 নম্বরে, তাহলে ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা তোমার 12, আর 12 হলে এর ইলেকট্রনীয় বিন্যাস কি হবে? 2 8 2। তাহলে এখানে দেখো কোনটা আছে? 2 8 2, এটা 3 নাম্বারটা। তাহলে এই 3 নাম্বারটা এটা হবে অ্যান্সার। তাহলে আমরা লিখবো অ্যান্সার 3 2 8 2। 3 নাম্বার অ্যান্সারটা এখানে 3 নাম্বার অপশনটা আমাদের রাইট, 2 8 2। ঠিক আছে? তো এইভাবে দেখো এক্সামে যে কোনো ধরনের কোশ্চেন আসুক, এই কটা কোশ্চেন বলেই না, যখন তোমরা সম্পূর্ণ কথাগুলো ভালো করে বুঝতে পারবে, আমি বুঝিয়ে দিলাম তোমাদেরকে, তো তোমরা যে কোনো কোশ্চেন আসুক এই এর রিলেটেড, তোমরা সেটার উত্তর শুদ্ধভাবে দিতে পারবে। তো আজকের জন্য এতটুকুই। থ্যাংক ইউ।